ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা এই এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির লেকচার 35-এ আলোচনা করব এলডিহাইড এবং কিটোনের পার্ট 2 নিয়ে। এবং পার্ট 2-তে আমরা মেইনলি ডিল করব হচ্ছে এলডিহাইড এবং কিটোনের শনাক্তকারী যে পরীক্ষাগুলো আছে সেই শনাক্তকারী পরীক্ষাগুলো নিয়ে, মানে হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্ট। ক্লিয়ার? সো এলডিহাইড এবং কিটোনের যে আইডেন্টিফিকেশান টেস্ট, সেইখানে আমরা যে আইডেন্টিফিকেশান টেস্টগুলো দেখাবো সেই টেস্টগুলোর মধ্যে আইডেন্টিফিকেশান দেখাবো তো দেখাবোই, মানে আমরা সবগুলোর একসাথে আইডেন্টিফিকেশান দেখাবো, প্লাস হচ্ছে যে একটা এলডিহাইডকে আর একটা কিটোন থেকে কীভাবে আলাদা করা যায় সেইটার আইডেন্টিফিকেশান আমরা দেখাইতে পারবো এখানে। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, প্রথমে হচ্ছে এলডিহাইড বা কিটোন, তারা হচ্ছে একটা ইউনিক রিয়াকশান দেয়। ইউনিক রিয়াকশান হচ্ছে এলডিহাইড এবং কিটোন দুইটাই দেয়, এলডিহাইড এবং কিটোন। তোমরা একটা কাজ করো, ফার্স্টে একটা ভ্যানচিত্র মতো আমি একটু সাজাইছি, এটা একটু আঁকে নাও, ভ্যানচিত্র আঁকে নাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের বুঝতে সুবিধা হবে। ফার্স্টে এটাতে হচ্ছে তোমার ধরো যে এলিফিটিক এলডিহাইড, ঠিক আছে, আর এটাকে দেওয়া হচ্ছে তুমি ধরো যে কিটোন, তারপরে এটাকে দেওয়া হচ্ছে তুমি এরোমেটিক এলডিহাইড, ঠিক আছে, এটাকে দেওয়া হচ্ছে এরোমেটিক এলডিহাইড। তাহলে এটা হচ্ছে তোমার এলিফিটিক এলডিহাইড, এটা হচ্ছে তোমার এলিফিটিক এলডিহাইড, এলিফিটিক এলডিহাইড, এলিফিটিক এলডিহাইড। এটাকে দেওয়া হচ্ছে তুমি এরোমেটিক এলডিহাইড, মানে যেগুলো আমাদের বেঞ্জিন চক্র আছে সেটা আর কি। এটা হচ্ছে তোমার এরোমেটিক এরোমেটিক এলডিহাইড, খুব ইম্পর্টেন্ট এলডিহাইড। আর এটা হচ্ছে তোমার কিটোন, এটা হচ্ছে তোমার কিটোন। সো এখন খেয়াল করো, এখন এই তিনটাই দেখো, তিনটার কমন একটা জায়গা আছে। কমন জায়গাটা হচ্ছে এইটা। ভ্যানচিত্র তো তোমরা পড়ে আসছো সেট থিওরিতে, তাই না? সো এটা জাস্ট মনে রাখার জন্য আমি এরকম একটা চিত্র দিতেছি আর কি তোমাদের। সো এটা ধরো ভ্যানচিত্র, এই মাঝখানের এরিয়াটা হচ্ছে সব কিছুকে সাপোর্ট করে। এদিকে কিন্তু কিটোনের মধ্যে কিন্তু এরোমেটিক এলিফিটিক দুইটা কিটোনই আছে, ঠিক আছে। এখানে জাস্ট এলডিহাইডটাকে আমরা এলিফিটিক এরোমেটিক হিসেবে আলাদা করে লিখছি। তো এই যে মাঝখানের কমন জায়গাটাতে দিবা হচ্ছে 2,4 ডিএনপি টেস্ট, ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন টেস্ট। 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন টেস্টের মাধ্যমে আমরা যে কোনো টাইপের এলডিহাইড এবং যে কোনো টাইপের কিটোন শনাক্ত করতে পারি। অর্থাৎ এলডিহাইড এবং কিটোন শুধুমাত্র এই দুইজন, এরা দুইজন কী করে 2,4 ডিএনপি টেস্ট দেয়। অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড এরা অন্য কেউ সেখানে 2,4 ডিএনপি টেস্ট দেয় না। ক্লিয়ার? এলডিহাইড এবং কিটোন এবং সকল ধরনের এলডিহাইড, সকল ধরনের কিটোন 2,4 ডিএনপি টেস্ট দেয়। দেখো এদিকে এলিফিটিক এলডিহাইড, এরোমেটিক এলডিহাইড, কিটোন, এরোমেটিক, এলিফিটিক সব এখানে অন্তর্ভুক্ত আছে 2,4 ডিএনপি। বাট একটা জিনিস লিখে রাখো, এলিফিটিক এলডিহাইড এবং এরোমেটিক এলডিহাইড দুইটার কমন এরিয়া আছে হচ্ছে এই জায়গাটাতে। দুইটার কমন এরিয়া কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। অর্থাৎ এলিফিটিক এলডিহাইড এবং এরোমেটিক এলডিহাইড তারা দুজন কমন একটা টেস্ট দেয়। সেই কমন টেস্টটা হচ্ছে তোমার টলেন বিকারকের মাধ্যমে, টলেন রিয়েজেন্টের মাধ্যমে। টলেন রিয়েজেন্ট, টলেন বিকারক, টলেন রিয়েজেন্ট, জাস্ট এটা দিলাম টলেন রিয়েজেন্ট। টলেন রিয়েজেন্টে তারা রিয়াকশান দেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এলিফিটিক এলডিহাইড এবং এরোমেটিক এলডিহাইড অর্থাৎ এনি টাইপ অফ এলডিহাইড তারা টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিবে এবং অবশ্যই তারা 2,4 ডিএনপি টেস্ট তো দিবে, কারণ 2,4 ডিএনপি টেস্ট সবাই দেয়। কিন্তু কিটোন কিন্তু তোমার টলেন বিকারকের সাথে তোমার বিক্রিয়া সে করবে না, কারণ দেখো টলেন রিয়েজেন্ট আছে হচ্ছে এলিফিটিক এলডিহাইড এবং এরোমেটিক এলডিহাইডের মাঝখানে। ক্লিয়ার? আর এদিকে জাস্ট এলিফিটিক এলডিহাইডের মধ্যে তুমি দিবা হচ্ছে, তুমি এলিফিটিক এলডিহাইডের মধ্যে তুমি লিখবা, এদিকে ইম্পর্টেন্টটা লিখবা, এলিফিটিক এলডিহাইডের মধ্যে তুমি লিখবা হচ্ছে তুমি ফেলিং সলিউশন, ফেলিং রিয়েজেন্ট, ফেলিং দ্রবণ বা ফেলিং সলিউশন বা ফেলিং বিকারক, ফেলিং রিয়েজেন্ট। এই চিত্রটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি কোনটা থেকে কোনটাকে আইডেন্টিফাই করার জন্য, কোনটা থেকে কোনটাকে ডিফারেন্সিয়েট করার জন্য তোমার কোন কোন টেস্ট করতে হবে সেটা তুমি বুঝতে পারবা। খেয়াল করো, আমি অন্য যে কোনো গ্রুপ থেকে, ধরো অন্যান্য যে কোনো গ্রুপ আছে, ভ্যানচিত্রের মধ্যে অন্যান্য গ্রুপ আছে, এদিকে অ্যালকোহল আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যাস্টার আছে, দেন অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, অ্যাসিড ক্লোরাইড আছে, অনেক অনেক যা আছে, কেউ 2,4 ডিএনপি টেস্ট দেয় না। ওয়ানলি এলডিহাইড এবং কিটোন, অর্থাৎ যাদের কার্বনিল গ্রুপ আছে, যাদের কি গ্রুপ আছে? কার্বনিল গ্রুপ, সেখানে সি দেন ডাবল বন্ড ও থাকলেই হলো। সেখানে এই সি ডাবল বন্ড ও এর পরে এখানে একটা সিও থাকতে পারে, অর্থাৎ এটা কিটোনও হইতে পারে, এলডিহাইডেরও হইতে পারে। অর্থাৎ মেন কথা হচ্ছে কার্বনিলমূলক থাকলেই, শুধুমাত্র কার্বনিলমূলক যারা আছে তারাই কি টেস্ট দেয়? 2,4 ডিএনপি টেস্ট দেয়, 2,4 ডিএনপি টেস্ট দেয়। দ্যাট ডাজন্ট ম্যাটার এটা কি এরোমেটিক নাকি এলিফিটিক, এরকম না। এখন আমরা কি করব? কার্বনিলমূলক দুজনে থাকতে পারে, এলডিহাইডে থাকতে পারে, কিটোন থাকতে পারে। আমরা কি করলাম? 2,4 ডিএনপি টেস্টের মাধ্যমে আমরা শিওর হইলাম যে আমার কাছে যে স্যাম্পলটা আছে, ধরো তোমার একটা স্যাম্পল দেওয়া হলো, স্যাম্পল দেওয়ার পরে তোমার বলা হলো যে এটা কি এলডিহাইড বা কিটোন নাকি এটা অ্যালকোহল।
ঠিক আছে। এখন তুমি সেটা ধরো যে 2,4 ডিএনপি টেস্ট দিলা, দেওয়ার পরে দেখলা যে 2,4 ডিএনপি টেস্টে অ্যালকোহল অংশগ্রহণ করে না, এলডিহাইড বা কিটোন অংশগ্রহণ করে। তুমি জানো 2,4 ডিএনপি টেস্টে এলডিহাইড বা কিটোন অংশগ্রহণ করে, তাহলে তুমি এটা শিওর হইতে পারছো কোন ধরো একটা পাত্রে দেওয়া হলো আচ্ছা, তাহলে তুমি এটা শিওর হইতে পারছো যে 2,4 ডিএনপি টেস্ট যে দিছে সে হচ্ছে তোমার এলডিহাইড এবং এলডিহাইড অথবা কিটোন সে হইতে পারে, কারণ দুইটা হওয়ার প্রবাবিলিটি আছে, যেহেতু 2,4 ডিএনপি টেস্ট দুইজনেই দেয়, এলডিহাইডও দেয় কিটোনও দেয়। তাহলে তোমাকে ধরো যে এলডিহাইড কিটোন আর অ্যালকোহল দিলাম, তাহলে তুমি যেটা বুঝলা সেটা হচ্ছে অ্যালকোহল বিক্রিয়া দিল না, এলডিহাইড বা কিটোনের থেকে যে কেউ একজন বিক্রিয়া দিল। ঠিক আছে, এখন তোমার জানতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমার হাতে এখন যেটা ডিএনপি টেস্ট দিল সেটা কি এখন এলডিহাইড নাকি কিটোন? কারণ তুমি ডিএনপি টেস্টের মাধ্যমে এলডিহাইড এবং কিটোনকে ডিফারেন্সিয়েট করতে পারবা না। এলডিহাইড এবং কিটোন দুইজনই ডিএনপি টেস্ট দিতেছে, তো দুইজনকে ডিফারেন্সিয়েট করা যাবে না। তাদেরকে ডিফারেন্সিয়েট করা যাবে হচ্ছে তোমার টলেন বিকারকের মাধ্যমে। তুমি যদি টলেন বিকারকের মাধ্যমে বিক্রিয়া ঘটাও, তখন যদি তোমার পাত্রের স্যাম্পলটা যদি এলডিহাইড হয় তাহলে সে বিক্রিয়া করবে, আর যদি সে এলডিহাইড না হয় কিটোন হয় তাহলে সে বিক্রিয়া করবে না। তার মানে তুমি এটা শিওর হয়ে গেলা যে তোমার পাত্রে কি এখন কি এলডিহাইড আছে নাকি কিটোন আছে। তার মানে দেখো, প্রথমে তোমাকে এমন একটা দিছিলাম, এমন দুইটা স্যাম্পল দিছিলাম যে একটা পাত্রের মধ্যে, এটা হচ্ছে এ পাত্র, খেয়াল করো এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে কি পাত্র, বি পাত্র। সো আমি বলে দিলাম যে এ এবং বি পাত্রের যে সম্ভাব্যতা, এদিকে কী কী থাকতে পারে, এদিকে থাকতে পারে হচ্ছে অ্যালকোহল, দেন থাকতে পারে হচ্ছে কিটোন অথবা এলডিহাইড থাকতে পারে, কিটোন অথবা কি থাকতে পারে, এলডিহাইড থাকতে পারে। খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাকে সৃজনশীলে ভেজাল লাগাইতে পারে, দ্যাটস আমি কথা অনেক ঘুরায় পেঁচায় বলতেছি, সৃজনশীলে এই জায়গাটাতে ভেজাল লাগাবে, এটা মাস্ট বি, সৃজনশীলে আসবেই টেস্ট দিয়ে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। খেয়াল করো, তুমি জানো না এ পাত্রে কি অ্যালকোহল আছে নাকি বি পাত্রে অ্যালকোহল আছে। সো তুমি দুইটার মধ্যে 2,4 ডিএনপি ঢাললা, 2,4 ডিএনপি দিলা, দুইটার মধ্যে কি দিলা, 2,4 ডিএনপি দেওয়ার পরে যদি কোনো পাত্রে দেখো যে তোমার হলুদ কমলা বর্ণের ইয়া সৃষ্টি হয়েছে, অধক্ষেপ সৃষ্টি হয়েছে, তার মানে তুমি শিওর যে সেটা 2,4 ডিএনপি টেস্ট পজিটিভ, দ্যাট মিনস সেটা কিটোন অথবা এলডিহাইড। দ্যাট মিনস এ পাত্রে কিটোন অথবা কি আছে, এলডিহাইড আছে, অথবা কিটোন অথবা এলডিহাইড আছে। আমরা জানি না, এক্স্যাক্টলি জানি না সেটা কি কিটোন নাকি এলডিহাইড, সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে কার্বনিল মূলক যুক্ত কোনো একটা গ্রুপ আছে। তাহলে আমরা শিওর হয়ে গেলাম বি পাত্রে যেহেতু 2,4 ডিএনপি টেস্ট দিল না, এটা যেহেতু নেগেটিভ আসলো, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা আমরা শিওর হয়ে গেলাম, এটা হচ্ছে অ্যালকোহল। বি পাত্র নিয়ে কাজ শেষ। এখন আমাদের জানতে হবে এই যে আমাদের এ পাত্রে যেই মানে সাবস্টেন্সগুলো আছে সেটা কি কিটোন নাকি এলডিহাইড সেটা জানতে হবে। তো এখন আমরা যেটা করব, সে কিটোন নাকি এলডিহাইড সেটা জানার জন্য আমরা কি করব, সেখানে টলেন বিকারকের মাধ্যমে বিক্রিয়া ঘটাবো। সো টলেন বিকারকের মাধ্যমে বিক্রিয়া ঘটানোর পরে যদি আমি দেখি যে এই পাত্রটা তোমার সিলভারের দর্পণের অধক্ষেপ উৎপন্ন করতেছে, মানে সেখানে মানে সোজা কথায় বললাম যে সেটা টলেন বিকারকের সাথে সে বিক্রিয়া করলো, মানে সেটা পজিটিভ রিয়াকশান দিল। যদি পজিটিভ রিয়াকশান দেয় তাইলে আমি শিওর হয়ে বলে দিতে পারবো এটা হচ্ছে এলডিহাইড। কারণ কি, কারণ হচ্ছে দেখো কিটোন কিন্তু টলেন বিকারকের মাধ্যমে সে বিক্রিয়া দেয় না, কিটোন টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না। সো কিটোন যেহেতু টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না, আমি এই পাত্রে যখন টলেন বিকারক দিলাম, দেওয়ার পরে দেখলাম যে এই পাত্রে যে সাবস্টেন্সটা আছে সেই সাবস্টেন্সটা তোমার এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করলো, তার মানে এই পাত্রে যা ছিল সেটা হচ্ছে কি এলডিহাইড, কারণ এলডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়। এখন তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, এখানে তো এলডিহাইড আছে বুঝলাম, এখন আমাকে বলো এই যে এখানে যে এলডিহাইড আছে সেই এলডিহাইডটা কি এলিফেটিক এলডিহাইড নাকি অ্যারোমেটিক এলডিহাইড, অর্থাৎ সেটা কি ধরো যে CH3CHO মানে এলিফেটিক এলডিহাইড, নাকি এটা হচ্ছে ধরো বেনজালডিহাইড, এটা নাকি এটা বেনজালডিহাইড CHO, এটা কোনটা? আমি বুঝলাম যে এটা এলডিহাইড, কিন্তু এটা কি এলিফেটিক এলডিহাইড মানে এলিফেটিক এলডিহাইড নাকি অ্যারোমেটিক এলডিহাইড। তখন তুমি কি করবা, এলিফেটিক এলডিহাইড আর অ্যারোমেটিক এলডিহাইডের মধ্যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কোনটা, ফেলিং রিয়েজেন্টের মাধ্যমে পরীক্ষা। তো তুমি যদি ফেলিং রিয়েজেন্টের মাধ্যমে পরীক্ষা দাও, আমরা জানি যে ফেলিং রিয়েজেন্ট বা ফেলিং বিকারকের সাথে এলিফেটিক এলডিহাইড বিক্রিয়া দেয়, বাট অ্যারোমেটিক এলডিহাইড বিক্রিয়া দেয় না। তার মানে এখানে যদি আমি ধরো যে এখানে আমরা ফেলিং সলিউশন ঢাললাম, ফেলিং দ্রবণ ঢালার পরে যদি দেখি যে সেটা ফেলিং দ্রবণের প্রতি সে পজিটিভ মানে রিয়াকশান দিতেছে, তার মানে বুঝে নিলাম যে সেটা হচ্ছে এলিফেটিক এলডিহাইড, আর যদি সেটা না দেয় তাহলে আমরা বুঝে নিলাম যে সেটা হচ্ছে অ্যারোমেটিক এলডিহাইড। ক্লিয়ার? তার মানে তুমি দেখো মানে কত মানে একটা প্রসেসের মাধ্যমে তুমি একেবারে ডিফারেন্সিয়েট করে শেষ পর্যন্ত তুমি আশা বলে দিতে পারতেছো যে এটা এক্স্যাক্টলি এটা কোন টাইপের কিটোন, কোন টাইপের এলডিহাইড বা কোন টাইপের ক্লিয়ার? সো এই জিনিসটা তোমাদের
এই ছকটা তোমাদের মাথায় রাখা লাগবেই। তোমাকে যদি বলে, দেখো প্রশ্নটা কয়েকভাবে আসতে পারে, তোমাকে বলতে পারে কার্বনিল মূলকের অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি যে কোনো অন্য আরেকটা গ্রুপের সাথে ডিফারেন্সিয়েট করো, তখন তুমি নর্মালি 2,4-DNP টেস্ট দিলা। তোমাকে বললো যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ডিফারেন্সিয়েট করো, তখন তুমি কি দিলা, তখন তুমি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বললে তুমি ফেলিং সলিউশন দিয়ে দিতে পারো, টলেন রিয়েজেন্ট দিয়েও দিতে পারো, ঠিক আছে। যদি সেটা এলিফিটিক হয় তাহলে তুমি ফেলিং সলিউশন অ্যান্ড টলেন রিয়েজেন্ট দুইটাই অপশন আছে। যদি সেটা এরোমেটিক অ্যালডিহাইড হয় তাহলে শুধুমাত্র টলেন রিয়েজেন্ট। তো সেফ প্রসেস হচ্ছে, যদি তোমাকে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে ডিফারেন্সিয়েট করতে বলে তাহলে তুমি কি টেস্ট দিবা, টলেন রিয়েজেন্টের টেস্ট দিবা। দেন তোমাকে যদি বলে এলিফিটিক অ্যালডিহাইড আর এরোমেটিক অ্যালডিহাইডের মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি ফেলিং রিয়েজেন্ট দিয়ে তুমি বিক্রিয়াটা করে দেখায় দিবা যে এখানে একটা দিয়ে বিক্রিয়া ঘটে আর একটা দিয়ে বিক্রিয়া ঘটে না, সুতরাং আমরা এটা পাইছি। ক্লিয়ার? সো এটা হচ্ছে ফার্স্ট কথা। এখন আমরা ডিটেলসে যাব। ক্লিয়ার? এখন আমরা ডিটেলসে যাব কীভাবে বিক্রিয়া ঘটতেছে, কী হইতেছে। সো খেয়াল করো, এখানে আমরা যে ফেলিং রিয়েজেন্ট বা টলেন বিকারক যারা আছে তারা হচ্ছে মৃদু বিজারক, তারা হচ্ছে কি মৃদু বিজারক। আচ্ছা, ফেলিং রিয়েজেন্ট বা টলেন রিয়েজেন্ট একটু পরে আসবো, আমরা এখন শুরুতে পড়বো 2,4-DNP টেস্ট। 2,4-DNP মানে কি? 2,4-DNP মানে হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রাজিন। খেয়াল করো, ধরো এটা হচ্ছে তোমার একটা ফিনাইল গ্রুপ, এটা হচ্ছে কি গ্রুপ? একটা ফিনাইল গ্রুপ। বেঞ্জিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি, তাহলে যে হাইড্রোজেনকে যদি সরাই দিই তাহলে যে গ্রুপটা থাকবে সেটা হচ্ছে ফিনাইল গ্রুপ। এই ফিনাইল গ্রুপের মধ্যে আমরা হচ্ছে তোমার হাইড্রাজিন দিলাম। হাইড্রাজিন মানে হচ্ছে তোমার নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন থাকলো, তারপরে তার সাথে একটা এমিন গ্রুপ থাকলো, অর্থাৎ নাইট্রোজেন আর দুইটা হাইড্রোজেন থাকলো, হচ্ছে হাইড্রাজিন গ্রুপ। এখন এই হাইড্রাজিন গ্রুপ যে কার্বনের সাথে সংযুক্ত সেটা হচ্ছে 1 নম্বর কার্বন। তাহলে এখন এটা হচ্ছে 2 নম্বর কার্বন, অথবা এটা 2 নম্বর কার্বন, তুমি যেটাকেই ধরো এটাকে আমরা 2 নম্বর কার্বন ধরলাম, তাহলে এটা হচ্ছে NO2, ঠিক আছে। 2 এর সাথে 4 2 4 দুইটা জায়গায় কি আছে, এটা হচ্ছে 1, তাহলে এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা হচ্ছে NO2। এখন খেয়াল করো, এটাকে বলা হয় 2,4। খেয়াল করো, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, ঠিক আছে। সো খেয়াল করো 2,4 কয়টা নাইট্রো গ্রুপ আছে? 2টা নাইট্রো গ্রুপ। সো 2,4 ডাইনাইট্রো, তারপরে কি ফিনাইল, তারপরে কি হাইড্রোজেন। সো ইজি। স্টুডেন্টরা এই সংকেতটা দেখেই ওদের মাথা চক্কর মারে যে আল্লাহ কি একটা সংকেত, ঠিক আছে, এটা কেমনে পরীক্ষা হলে লিখবো। তুমি জাস্ট ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন নাম মনে থাকলে জাস্ট এটা মনে রাখো, 2,4-DNP। ডিএনপি থেকে তুমি পাবা ডিতে হচ্ছে ডাই, ঠিক আছে, এনতে হচ্ছে নাইট্রো, পিতে হচ্ছে ফিনাইল, তারপরে হাইড্রোজেনটা জাস্ট এক্সট্রা লাগাই দাও, দেন তুমি হাইড্রোজেনটা বসাই দাও, শেষ। সংকেতটা এটার সংকেত যেন আজীবনের জন্য মুখস্থ থাকে। এইখানে আমি অ্যালডিহাইড এবং কিটোন নিয়ে পার্ট 2 নিয়ে একটা আলাদা লেকচার নিতেছি। কেন? কারণ এটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য। আমি আগে নিলে হয়তো বা এই পার্টটা লেকচার শেষের দিকটা থাকতো, তোমাদের বোরিং লাগতো, তোমরা হয়তো সেটা স্কিপ করতে পারতো, বাট এটা আলাদা লেকচার নেওয়ার কজই হচ্ছে যেন তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছো। এখন এখানে কি করবে, এখানে ধরো যে তুমি যে কোনো একটা অ্যালডিহাইড বা কিটোন নাও, কারণ আমরা জানি 2,4-DNPর সাথে অ্যালডিহাইড বা কিটোন দুইটাই বিক্রিয়া করে। তো তুমি অ্যালডিহাইড বা কিটোন নাও। সো অ্যালডিহাইড বা কিটোন যদি তুমি এখানে নাও, ধরো এটা হচ্ছে তোমার অ্যালডিহাইড নিলাম, আর দেন CHO একটা অ্যালডিহাইড নিলাম, ঠিক আছে। সো এখন কি উৎপন্ন হবে সেটা আমরা কীভাবে বের করবো, সেটা হচ্ছে খুব ইজি। খেয়াল করো, এত কিছু বোঝার দরকার নেই মেকানিজম, কারণ এগুলোর মেকানিজম শিখা তোমার লাভও হবে না, তোমাদের লেভেলে দরকার নেই। এখানে যেটা হবে জাস্ট ইজি ট্রিক্স, এখানে অ্যালডিহাইড বা কিটোনের যেই, খেয়াল করো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এখানে আর আমি পুরো যদি গাঠনিক স্ট্রাকচারটা লিখি তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন, দেন এখানে হচ্ছে অক্সিজেনের সাথে এটা দ্বিবন্ধন দ্বারা তৈরি, তাই না? একটা অ্যালডিহাইডের কথা তুমি চিন্তা করো, আর তারপরে C, তারপর হচ্ছে তোমার অক্সিজেনের সাথে তারপরে এখানে হচ্ছে হাইড্রোজেন, RCHO, এটাকে আমরা লিখছি RCHO। এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে অক্সিজেনটাকে আর এদিকে হাইড্রোজেনগুলোকে মুখোমুখি লিখবা। অক্সিজেনের আর হাইড্রোজেনগুলোকে মুখোমুখি লিখার পরে তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে এখানের এই হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলাই তুমি পানি উৎপন্ন করে দেবা। জাস্ট এটাকে সরায় নাও, সরায় তুমি পানি উৎপন্ন করে দাও, জাস্ট পানি, ঠিক আছে, জাস্ট পানি। এদিকে হচ্ছে H2O। আর খেয়াল করো বাকি হলো কি কার্বন, আর এদিকে বাকি হলো কি নাইট্রোজেন। এদিকে কার্বন আর নাইট্রোজেনকে মাঝখানে বাকি হলো কি ডাবল বন্ড, কার্বন আর নাইট্রোজেনকে ডাবল বন্ডের মাধ্যমে যোগ করে দেবা। তাহলে কার্বন আর নাইট্রোজেনকে যদি ডাবল বন্ডের মাধ্যমে যোগ করে দাও তাহলে আমরা কী পাবো, খেয়াল করো, প্লাস এটা হচ্ছে R, দেন এটা হচ্ছে C, দেন এটা হচ্ছে কি H, দেন এটা হচ্ছে তোমার ডাবল বন্ড, দেন এটা হচ্ছে নাইট্রোজেন। খেয়াল করো নাইট্রোজেন, তারপরে যা আছে সব ঠিক, HN, এখানে হচ্ছে NO2, এখানে হচ্ছে NO2, শেষ। এটার নাম কি হবে, এটার নামে হবে। ধরো এখানে যদি তুমি ইথানেল নাও তাহলে ইথানেল
ডাইনাইট্রোফিনাল 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন। তুমি যদি গিয়ে প্রোপানন নাও তাহলে এটা হবে প্রোপানন 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন। খুব ইজি। তো এদিকে একটা কিটোন নিয়ে দেখো তুমি, ধরো তুমি এদিকে CH3 নিলা, দেন CH3 নিলা, তারপরে হচ্ছে তারা কার সাথে যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত, মাঝখানে হচ্ছে কি কিটোন বন্ড, প্লাস তুমি দিলা হচ্ছে H2N HN, এখানে হচ্ছে তোমার নাইট্রো গ্রুপ NO2, এখানে হচ্ছে তোমার নাইট্রো গ্রুপ NO2, ক্লিয়ার। H2O প্লাস CH3 কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, দেন NH, দেন 2,4 ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন, সরি NO2, শেষ। এলডিহাইড এবং কিটোন দুইজনেই দিতেছে, ক্লিয়ার। তোমাকে যদি বলে এলডিহাইড এবং কিটোন শনাক্ত করার পরীক্ষা দাও, তাহলে তুমি কি দিবা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ক্লিয়ার। তারপরে খেয়াল করো, তারপরে এখন আমরা কি দেখব, টলেন বিকারকের সাথে পরীক্ষা, টলেন বিকারকের সাথে, টলেন বিকারকের সাথে। সো টলেন বিকারকের সাথে যে পরীক্ষাটা, সেটা শুধুমাত্র এলডিহাইড দিবে, শুধুমাত্র এলডিহাইড, শুধুমাত্র এলডিহাইড, এলিফেটিক এবং অ্যারোমেটিক দুইজনেই, এলিফেটিক এবং অ্যারোমেটিক দুইটা এলডিহাইডই তারা তোমার টলেন বিকারকের সাথে পরীক্ষা দেবে। এখন টলেন বিকারকটা কি সেটাকে বুঝি। টলেন রিয়েজেন্ট, হোয়াট ইজ টলেন রিয়েজেন্ট? টলেন রিয়েজেন্ট, টলেন রিয়েজেন্ট হচ্ছে তোমার, টলেন রিয়েজেন্ট হচ্ছে তোমার অ্যামোনিয়াকেল। খেয়াল করো টলেন রিয়েজেন্ট, এখানে ডেফিনেশনটা লেখা আছে, আমার কেন জানি ডেফিনেশনটা মনে থাকে না, ঠিক আছে। টলেন রিয়েজেন্ট হচ্ছে, খেয়াল করো, যে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেট এর দ্রবণ। কি বলো? অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, লিখো অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণ, সিলভার নাইট্রেটের, এখানে অ্যাকচুয়ালি ক্ষারীয় দ্রবণ হবে, ব্র্যাকেট আমি ক্ষারীয়টা লিখে দিই, তোমাদের বই সেটা লিখছে না, ঠিক আছে। সো জাস্ট অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণ হচ্ছে তোমার টলেন বিকারক। এখন খেয়াল করো, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, আগে এটা চিন্তা করো, অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, অ্যামোনিয়া দ্রবণ মানে কি? অ্যামোনিয়াকে যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, তাই না? সো অ্যামোনিয়াকে যখন তুমি পানিতে দ্রবীভূত করবা, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে NH4OH পাবো, NH4OH। নর্মালি NH3কে যখন পানির সাথে আমরা দ্রবীভূত করতেছি, তখন নর্মালি ইনিশিয়ালি প্রডিউস হয়েছে NH4+, বাকি থেকে OH-, সেই NH4+ আর OH- একসাথে বিক্রিয়া করে অ্যান্ড তার প্রোডাকশন করা হচ্ছে তোমার NH4OH। এখন এটা থাকলো, তাহলে অ্যামোনিয়া দ্রবণ গেল। এখন কি 10% সিলভার নাইট্রেটের ক্ষারীয় দ্রবণ, নাইট্রেটের দ্রবণ অ্যাকচুয়ালি, সিলভার নাইট্রেটের দ্রবণ অ্যাকচুয়ালি, কিন্তু মাঝখানে আমি দিলাম ক্ষারীয়, অর্থাৎ আমরা যে সিলভার নাইট্রেট নিব, সেই সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3 সিলভার নাইট্রেটের সাথে আমরা কাকে বিক্রিয়া করাবো? একটা ক্ষারকে বিক্রিয়া করাবো, এবং সেই ক্ষারটা হচ্ছে একটা তীব্র ক্ষার NaOH-কে বিক্রিয়া করাবো। সো এই সিলভার নাইট্রেটের সাথে যখন আমরা NaOH-কে বিক্রিয়া করাবো, তখন আমরা কি পাবো? লজিক্যালি দেখো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো এখানে প্লাস বিক্রিয়া করবে এটা মাইনাসের সাথে, এটা প্লাস বিক্রিয়া করবে এটা মাইনাসের সাথে। সো আলটিমেটলি আমরা পাবো হচ্ছে তোমার AgOH প্লাস পাবো হচ্ছে তোমার NaNO3, AgOH প্লাস কি NaNO3। এখন খেয়াল করো, এই AgOH এখানে যে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত, আমরা ইনিশিয়ালি যেটা করব, আমরা টলেন বিকারক হচ্ছে তোমার নর্মালি খুব বেশিক্ষণ সংরক্ষণ করে রাখা যায় না, দ্যাটস আমাদের টলেন বিকারক প্রস্তুত করতে হয়। সো পরীক্ষার হলে এই কোশ্চেনটা তোমার আসতে পারে যে টলেন বিকারক প্রস্তুতির সমীকরণগুলো দেখাও। তুমি ফার্স্টে দেখাবা হচ্ছে এটা, যে এই সিলভার নাইট্রেটের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাইছো, সিলভার নাইট্রেটের সাথে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাইছো, তখন তুমি পাইছো হচ্ছে AgOH প্লাস NaNO3। এখন এইটার মধ্যে তুমি হচ্ছে তুমি অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত করবা। তাহলে এটার মধ্যে যদি আমরা AgOH, এটার মধ্যে যখন আমরা অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত করি, তখন সেই অ্যামোনিয়া দ্রবণটা বিক্রিয়া করে অ্যাকচুয়ালি AgOH-এর সাথে। তো AgOH-এর সাথে যখন তোমার অ্যামোনিয়া দ্রবণ তোমার বিক্রিয়া করে NH4OH, এদিকে অ্যাকচুয়ালি 2 অণু NH4OH বিক্রিয়া করে তারা যেটা প্রোডাকশন করে সেটা হচ্ছে এখানে তোমার Ag, খেয়াল করো, একটা জটিল যৌগ তারা ফর্ম করবে, একটা জটিল যৌগ। ইনিশিয়ালি এখানে একটা অধক্ষেপ সৃষ্টি হয়, AgOH-এর একটা অধক্ষেপ সৃষ্টি হয়, বাট একটু পরে যখন তুমি অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত এটা দিবা, অ্যামোনিয়া দ্রবণ যখন দিবা NH4OH, তখন আর সেই অধক্ষেপটা থাকবে না, কারণ সেখানে একটা জটিল যৌগ উৎপন্ন হবে যেখানে Ag-টা দ্রবীভূত হিসেবে থাকবে। এখানে কি হবে খেয়াল করো, Ag-র সাথে তুমি NH2 NH3 দিবা, অ্যামোনিয়া দিবা দুইটা, অ্যামোনিয়া দুইটা দিয়ে দিবা, এটা একটা জটিল আয়ন এবং এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি প্লাস। এখানে খেয়াল করো, এই NH2 লিগ্যান্ড হিসাবে কাজ করে, এগুলা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের বেসিক 3rd চ্যাপ্টারের। জটিল যৌগ যখন ফর্ম হয় তখন
এই NH3 আসে তোমার কী হিসেবে কাজ করে, লিগ্যান্ড হিসেবে কাজ করে। এবং যারা লিগ্যান্ড হিসেবে কাজ করে তাদের যখন আমরা চার্জ এদিকে ধরি তখন চার্জ ধরি হচ্ছে 0, ঠিক আছে। সো এদিকে চার্জ হচ্ছে 0, মেইনলি এজি এর যে প্লাস ছিল, এজি যে প্লাসটা ছিল সেই প্লাসটা হচ্ছে এখানে এক্সিস্ট করতেছে, যেটা আমরা এজি ওইচের যে এজি প্লাস ছিল, খেয়াল করো এজি ওইচটাকে যদি ভাঙো তাহলে তুমি এজি প্লাস লিখতে পারবা, ওইচ মাইনাস লিখতে পারবা। এদিকে অ্যাকচুয়ালি এজি প্লাসটা প্লাসই আছে। আর যেটা হইতেছে সেটা হচ্ছে NH4 ওএইচের যে মানে সরি এখানে যে ওএইচটা ছিল সেই ওএইচটা ওএইচের মধ্যেই থাকবে, বাট ওএইচটা হচ্ছে তোমার মাইনাস, ওএইচ মাইনাস। সো এটাকে অনেক বই আবার এইভাবেই লিখে ফেলছে, এজি NH3 দেন হচ্ছে তোমার 2 দেন হচ্ছে ওএইচ, জাস্ট এইভাবে লিখে ফেলছে, শেষ। তো এইটা হচ্ছে তোমার টলেন বিকারকের মূল উপাদান। টলেন বিকারকের মূল উপাদান হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, এটাই তো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। সো ডাইএমিন মানে দুইটা এমিন মানে অ্যামোনিয়া, সো ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড হচ্ছে তোমার টলেন বিকারকের মূল উপাদান। বাট টলেন বিকারকের ডেফিনেশন হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণ, খেয়াল করো এদিকে সিলভার নাইট্রেটের দ্রবণ, সো সিলভার নাইট্রেট, বাট সেটার তোমাকে যদি পরীক্ষার হলে মেডিকেল এডমিশনের জন্য 100% ইম্পর্টেন্ট, তোমাকে কনফিউজ করতে পারে, খেয়াল করো টলেন বিকারকের যদি ডেফিনেশন আছে তাহলে ডেফিনেশন হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণ। এখানে তুমি কার দ্রবণ, টলেন বিকারক কার দ্রবণ, সিলভার নাইট্রেটের দ্রবণ। বাট কোয়েশ্চনটা যদি এইভাবে আসে টলেন বিকারকের মূল উপাদান কি, তাহলে বলবা যে টলেন বিকারকের মূল উপাদান হচ্ছে তোমার ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ দ্য টলেন রিয়েজেন্ট, অ্যান্ড এটাই তোমার মেইনলি রিয়াকশানে অংশগ্রহণ করবে। সো এখন তুমি এখানে একটা এলডিহাইড দাও, কিটুন তো টলেন বিকারকের সাথে বিক্রিয়া করবে না, তো তুমি একটা এলডিহাইড দাও। যেমন তুমি এলডিহাইড কি দিবা, এলডিহাইড দিলা ধরো যে তুমি CH3CHO দাও, CH3CHO দাও, CH3CHO, এটা হচ্ছে এক ধরনের এলডিহাইড। সো এটার মধ্যে তুমি কি দিলা, টলেন বিকারক দিলা। সো টলেন বিকারক দিলা মানে কি, তুমি এটার সাথে কার সাথে বিক্রিয়া ঘটাইতেছো, তুমি টলেন বিকারকের মূল উপাদানের সাথে বিক্রিয়া করাবা, সেটা হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড। সো এখন কি হবে, এরা হচ্ছে মৃদু বিজারক, এরা হচ্ছে কি মৃদু বিজারক। এরা যেটা করবে সেটা হচ্ছে তোমার মৃদু বিজারক নাকি মৃদু জারক, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এরা হচ্ছে মৃদু জারক, সরি এরা হচ্ছে মৃদু জারক, এরা হচ্ছে মৃদু জারক, আর এরা হচ্ছে মৃদু বিজারক হিসেবে কাজ করবে, বিজারক হিসেবে কাজ করবে, খেয়াল করো। তো এরা হচ্ছে মৃদু জারক, অর্থাৎ এরা যে এখানে যে এলডিহাইড আছে সেটার জারণ ঘটাবে, কারণ জারক মানে যে জারণ ঘটায় আর বিজারক মানে যে বিজারণ ঘটায়। সো জাস্ট এটাও যদি না মনে রাখো, জাস্ট এটা মনে রাখো যে এখানে যে এলডিহাইড আছে সেই এই এলডিহাইড পোর্শনটার কি ঘটবে, জারণ ঘটবে, অক্সিডেশন ঘটবে। এলডিহাইডের যদি অক্সিডেশন ঘটে তাহলে কি উৎপন্ন হয় তোমরা সবাই জানো, এলডিহাইডের যদি অক্সিডেশন ঘটে, অক্সিডেশন বা জারণ ঘটে, আমরা পড়ে আসছি যে অ্যালকোহলের যখন অক্সিডেশন ঘটবে, অ্যালকোহলের অক্সিডেশনের মাধ্যমে তৈরি হবে হচ্ছে এলডিহাইড। এলডিহাইডের যখন ফার্দার অক্সিডেশন ঘটবে বা জারণ ঘটবে তখন উৎপন্ন হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, পড়ে আসছি, তখন উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। কোন জায়গায় পড়ে আসছি খেয়াল করো, আমরা যখন একটা অ্যালকোহল নিলাম ধরো CH3 দেন CH2OH, এই অ্যালকোহলটার মধ্যে যদি আমরা K2Cr2O7 প্লাস H2SO4 দিই, তখন কি হবে, ইনিশিয়ালি এখান থেকে দুইটা হাইড্রোজেন চলে যাবে। তো দুইটা হাইড্রোজেন যখন চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে এলডিহাইড, অর্থাৎ পাবো হচ্ছে CH3CHO। এটাকে যদি আবার আমরা জারণ ঘটাই তীব্র জারক দ্বারা K2Cr2O7 প্লাস H2SO4 যদি দিই, তাহলে জায়মান অক্সিজেন উৎপন্ন করে দিবে, অ্যান্ড অক্সিজেন একটা এসে ইনপুট হবে, সো এখানে হবে CH3COOH, সো আমরা পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে এলডিহাইডকে যখন আমরা জারণ ঘটাইতেছি তখন আমরা কি পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিড। সো এখানে আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। সো এখানে মেন কথা হচ্ছে এটা যে এখানে যে এলডিহাইড আছে সেই এলডিহাইডের কি ঘটবে, জারণ ঘটবে, আর যে টলেন বিকারক আছে সেই টলেন বিকারকের কি ঘটবে, বিজারণ ঘটবে। এই জিনিসটা মাথায় রাখো, এলডিহাইড যেটা আছে সেটা কি করবে, জারণ ঘটবে, টলেন বিকারক যেটা আছে সেটা কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে এটার যদি তোমার জারণ ঘটে, তাহলে জারণ ঘটলে আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড পাবো। সো কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার জন্য আমরা পাবো হচ্ছে CH3 দেন COOH পাওয়ার কথা ছিল, বাট COOH পাবো না, কজ এটা যেহেতু একটা দ্রবণের মধ্যে আছে, এটা যেহেতু একটা সলিউশনের মধ্যে আছে, যেহেতু টলেন বিকারক হচ্ছে একটা দ্রবণ, তো সলিউশনের মধ্যে অ্যাসিড কী হিসাবে থাকে, নর্মালি সে H প্লাসটাকে দান করে দেয়, সো সে মেইনলি মাইনাস হিসেবে থাকে, আর হচ্ছে প্লাস সে H প্লাস হিসেবে থাকে, প্লাস কী হিসেবে থাকে, H প্লাস হিসেবে থাকে। এখন খেয়াল করো, এখান থেকে এজির যদি তুমি অক্সিডেশন নাম্বার দেখো, এই যে যদি তুমি জারণ সংখ্যা দেখো, এজির যদি জারণ মান দেখো, তাহলে এই যে জারণ মান হচ্ছে +1, এই যে জারণ মান কত, +1। কারণ কি, কারণ দেখো এই আয়নটার মধ্যে যদি তুমি দেখার ট্রাই করো যে এই পুরো আয়নটা খেয়াল করো, এই পুরো আয়নটার চার্জ হচ্ছে +1, তাহলে এই যে এর জারণ সংখ্যা কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x।
তাহলে প্লাস এখানে যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত 0, কারণ অ্যামোনিয়া তোমার এখানে লিগেন্ড হিসেবে কাজ করতেছে, অর্থাৎ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতেছে। সো লিগেন্ড হিসেবে যারা কাজ করতেছে, বা অ্যামোনিয়া হচ্ছে একটা নিউট্রাল একটা যৌগ, সো এটার চার্জ হচ্ছে কত 0, সো এটার জারণ সংখ্যা কত 0। সো এক্স প্লাস 0 ইকুয়ালস টু এই পুরাটার চার্জ কত +1, সো +1, দ্যাট মিনস আসতেছে এক্স ইকুয়ালস টু +1। দ্যাট মিনস এদিকে যে এজি এর যে জারণ সংখ্যা, সেই এজি এর জারণ সংখ্যা হচ্ছে +1। এখন আমি কি বললাম যে এইটার বিজারণ ঘটবে, এটার কি ঘটবে বিজারণ ঘটবে। তাহলে এটার যদি বিজারণ করতে চাই, এজি প্লাসের বিজারণ করতে গেলে সেটাকে অবশ্যই এজিতে কনভার্ট হইতে হবে। কেন আমি বলি, কারণ আমরা একটা জিনিস পড়ে আসছি যে জারণ সংখ্যা যখন যখন একটা জায়গায় জারণ ঘটে, তখন সেখানে জারণ সংখ্যা তোমার কি পায়, জারণ সংখ্যা হচ্ছে তোমার বৃদ্ধি পায়। আর যদি সেখানে বিজারণ ঘটে তাহলে হচ্ছে জারণ সংখ্যা কমে যায়। কীরকমভাবে একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। ধরো এখানে আমরা একটা উদাহরণ, জারণ বিজারণ বিক্রিয়া ভুলে গেছি, জারণ বিজারণ বিক্রিয়া কোন জায়গায় ঘটে খেয়াল করো। ধরো এটা হচ্ছে, ধরো যে তোমার সোডিয়াম প্লাস ধরো যে HCl, ঠিক আছে, প্লাস HCl। এখানে হাইড্রোজেনের জারণ মান কত +1, ক্লোরিনের জারণ মান কত -1। আর এদিকে যে সোডিয়াম আছে, সেই সোডিয়ামের জারণ মান কত, সোডিয়ামের জারণ মান হচ্ছে ভাই তোমার 0, কারণ এটা হচ্ছে একটা মুক্ত পরমাণু। সো মুক্ত পরমাণুর জারণ মান হচ্ছে 0, আর পুরাটা যৌগের একসাথে জারণ মান 0 হয়। সো এখানে এখন খেয়াল করো, এখন যেটা হবে সেটা হচ্ছে খেয়াল করো, এখানে যখন এদিকে যাব তখন এই সোডিয়াম এসে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে এখানে বসে পড়বে, অর্থাৎ NaCl হবে, তাই না, NaCl হবে। আর এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন বের হয়ে গিয়ে সেই হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকবে। এখন খেয়াল করো, হাইড্রোজেন যেহেতু এখন গ্যাস, একটা যৌগ, সেহেতু এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 0, হাইড্রোজেনের জারণ মান কত 0। আর এখানে যে সোডিয়াম ছিল, সেই সোডিয়াম যেহেতু এখন ক্লোরিনের সাথে আছে, সো একটা হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, দ্যাট মিনস এটার জারণ মান হচ্ছে +1, এটার জারণ মান হচ্ছে -1। দ্যাট মিনস এখানে দেখো ক্লোরিনের জারণ মান যা ছিল, এখানে ক্লোরিনের জারণ মান তাই আছে, অর্থাৎ ক্লোরিন বিক্রিয়ায় মোটামুটি অংশগ্রহণ করে নাই। অংশগ্রহণ করছে কারা, এদিকে সোডিয়াম। সোডিয়াম দেখো একটা ইলেকট্রন দান করছে, দান করে সে Na+ কনভার্ট হয়েছে, ঠিক আছে। সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন দান করে সে Na+ কনভার্ট হয়েছে। আর এদিকে যে H+ ছিল, সে একটা ইলেকট্রন করে মোটামুটি একটা হাইড্রোজেন পরমাণুতে কনভার্ট হয়েছে, তারপর দুইটা হাইড্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন অণু গঠন করছে। বাট এদিকে যে মেইন যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে দেখো এদিকে সোডিয়াম কি করছে, একটা ইলেকট্রন দান করছে। সোডিয়াম ইলেকট্রন দান করছে বিদায়, সোডিয়াম একটা ইলেকট্রন দান করছে বিদায় সে Na+ হয়েছে, তাই না, তাই তো। তার মানে তুমি যখন ইলেকট্রন দান করতেছো, তোমার জারণ মান ইনিশিয়ালি ছিল 0, এখানে কত হয়ে গেল +1। তার মানে ইলেকট্রন যখন তুমি দান করতেছো তখন তোমার জারণ মান কি হইতেছে, বাড়তেছে। তার মানে যখন তোমার জারণ ঘটতেছে তখন তোমার জারণ মান বাড়তেছে, আর যখন তোমার বিজারণ ঘটতেছে তখন জারণ মান কমতেছে। তার মানে আমি কি বললাম, আমি বললাম যে এখানে যে Ag+ আছে, সেই Ag+ এর কি ঘটবে, বিজারণ ঘটবে, অর্থাৎ এইটার বিজারণ ঘটবে। বিজারণ ঘটবে মানে কি, Ag+ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে মেইনলি। সো Ag+ এর যদি বিজারণ ঘটতে হয়, তাহলে সেটা জারণ মান কি হতে হবে, কমতে হবে। আর জারণ মান যদি কমতে চায়, সেটার জারণ মান আছে +1, কই মাস সেটা 0 হইতে পারবে। সো জারণ মান সেটা কত হইতে হবে, 0 হইতে হবে। তো 0 যদি হইতে হয়, তাহলে এদিকে আমরা কি পাবো, এদিকে আমরা পাবো হচ্ছে তোমার Ag, এদিকে আমরা কি পাবো, জাস্ট Ag, কারণ এটার বিজারণ ঘটছে। বিজারণ ঘটছে মানে কি, জারণ সংখ্যা +1 ছিল, জারণ সংখ্যা 0 হয়েছে, জারণ সংখ্যা কমছে, ঠিক আছে। সো Ag পেলাম। এখন আমরা কি পাবো, এখন যে দুইটা NH3 ছিল, সেই দুইটা NH3 মুক্ত হয়ে যাবে। তাহলে দুইটা NH3 যদি মুক্ত হয়ে যায়, তাহলে আমরা দুইটা NH3-কে এইভাবে লিখে দিতে পারি, দুইটা NH3-কে আমরা এইভাবে লিখে দেবো। বাট এই যে একটা NH3 যখনই এই হাইড্রোজেনকে দেখবে, তখনই এই হাইড্রোজেনের সাথে তোমার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে ফেলবে। কীভাবে, এই নাইট্রোজেনের উপর লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রন আছে, হাইড্রোজেনের ইলেকট্রন অভাব আছে H+, এই NH3 কী করবে, এই যে H+ আছে সেই H+-কে অ্যাট্রাক্ট করবে, এই H+-কে তার দুইটা ইলেকট্রন দিয়ে দিবে। আর আলটিমেটলি এই NH3 H+-এর সাথে বিক্রিয়া করে সে হচ্ছে তোমার NH4+ কনভার্ট করবে। কি কনভার্ট করবে, NH4+। কি কনভার্ট করবে, NH4+। ক্লিয়ার, কি কনভার্ট করবে, NH4+। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এইদিকে অ্যাকচুয়ালি তোমার 2 অণু অংশগ্রহণ করবে। 2 অণু অংশগ্রহণ করে না, যদি সমতা করি তাহলে এখানে কয় অণু অংশগ্রহণ করে, 2 অণু অংশগ্রহণ করে না। আচ্ছা খেয়াল করো, এখানে 2 অণু অংশগ্রহণ করে নাকি, 2 অণু না, 1 অণু অংশগ্রহণ করে। আচ্ছা এখন দেখো এদিকে যেটা হবে সেটা হচ্ছে, এদিকে তোমার ধরো যে AgNH3, আচ্ছা এদিকে হচ্ছে তোমার ক্ষারীয় দ্রবণ নিলাম, আচ্ছা এদিকে পানি উৎপন্ন হয়, এটা জাস্ট মনে রাখো। আমি দেখাতে চাইছিলাম যে H+ আর OH- আসে, এদিকে যে OH- আসে সেই OH- সামহাও কোনো একটা জায়গা থেকে H+-কে সে নেয় অ্যান্ড H2 ফর্ম করে। এখন যেটা হবে সেটা হচ্ছে এই Ag যেটা দেয়, আমাদের মেইন ফোকাস হচ্ছে এই জায়গাটাতে। Ag যেটা দেয় এইটা হচ্ছে তোমার একটা আয়নার মতো, সিলভারের তোমার আয়নার মতো অধক্ষেপ পড়ে, মানে আয়নার
যে ইয়া আছে সেটার মতো একটা অধক্ষেপ পড়বে, সিলভারের অধক্ষেপ। এই অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারি যেটা এলডিহাইড ছিল। আর এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এটা মাইনাস এটা প্লাস, তখন মাইনাস প্লাস একসাথে হয়ে যায়, তো আলটিমেটলি CH3C ডাবল ও দেন আমরা পাই হচ্ছে তোমার NH4, এটা আমরা পাই। এবং এখানে এটা কি হয়, সিলভারের অধক্ষেপ পড়ে, সিলভারের প্রিসিপিটেশন পড়ে। প্রিসিপিটেশন কীরকম, আয়নার দর্পণের মতো, অর্থাৎ সিলভার দ্রবণের অধক্ষেপ, সিলভার দর্পণের অধক্ষেপ পড়ে, সিলভার আয়নার অধক্ষেপ পড়ে। ক্লিয়ার? তাহলে ইজি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ইজি। এখনই খেয়াল করো, CH3CHO না নিয়ে আর যে কোনো টাইপের এলডিহাইড নাও, আর যে কোনো টাইপের এলডিহাইড নাও, এখন একটা এক্সেপশন এদিকে লিখে রাখো, এক্সেপশন খুব ইম্পর্টেন্ট, বাট এক্সেপশন বাট খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, যদি এক্সেপশন বাট তারপরে খুব ইম্পর্টেন্ট। এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে অনলি ফর্মিক অ্যাসিড, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া দেয়, এটা হচ্ছে টলেন রিয়েজেন্ট পজিটিভ, পজিটিভ অনলি HCOOH, অর্থাৎ অনলি ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, অনলি ফর্মিক অ্যাসিড কী দেয়, টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়। সো এই জিনিসটা খুব কাজে লাগবে সামনে, অনেক টলেন বিকারকের সাথে সে কী করে, বিক্রিয়া দেয়। তাহলে ধরো তুমি এদিকে দিলা হচ্ছে HCOOH, এদিকে কী কী প্রোডাকশন হয় সেটা দেখো, খুব ইম্পর্টেন্ট। যা বাই প্রোডাক্ট যা প্রোডাকশন হয় দ্যাট ডাজেন্ট ম্যাটার, তুমি যদি জাস্ট AG লিখে আসতে পারো তাহলে হলো HCOOH প্লাস হচ্ছে তুমি এখানে আমরা টলেন বিকারক দিলাম AG NH3 দেন হচ্ছে 2 দেন হচ্ছে OH, যেটা হবে সেটা হচ্ছে এখানে মেইন কথা হচ্ছে AG প্রোডাকশন হবে, যেটা হচ্ছে সিলভার অধক্ষেপ পড়বে, প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, পানি প্রোডাকশন হয়, অ্যামোনিয়াগুলো বাইরে আসে, অ্যামোনিয়া প্রোডাকশন হয়, অনেক কিছু প্রোডাকশন হয়, দ্যাট ডাজেন্ট ম্যাটার, দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন হচ্ছে এই জায়গাটাতে যারা কী করে সিলভার দর্পণের তোমার কী দেয়, অধক্ষেপ দেয়। অনলি একটা এক্সেপশন, কোনো কার্বক্সিলিক অ্যাসিড, কোনো অ্যালকোহল, কোনো কিছুই তোমার টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় না, বাট অনলি কার্বক্সিলিক অ্যাসিডের একটা সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, মানে ফার্স্ট যে গ্রুপটা, সে ফার্স্ট গ্রুপটা তোমার কী করে, সে ফার্স্ট গ্রুপটা তোমার টলেন বিকারকের সাথে সে বিক্রিয়া দেয়। ক্লিয়ার? টলেন বিকারকের সাথে সে কী করে, বিক্রিয়া দেয়। তাহলে টলেন বিকারক পড়া হয়ে গেল, টলেন বিকারক খুব ইজি। ঠিক আছে, তাহলে কী বললাম, টলেন বিকারক হচ্ছে অ্যামোনিয়া দ্রবণ মিশ্রিত 10% সিলভার নাইট্রেটের দ্রবণ। কী দ্রবণ? ক্ষারীয় একটা দ্রবণ। বাট টলেন বিকারকের মূল উপাদান হচ্ছে ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড টলেন বিকারক। এখন যে ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণের সাথে যদি আমরা পরীক্ষা দিই, তাহলে ফেলিং দ্রবণের সাথে কী পরীক্ষা আসবে, ফেলিং দ্রবণের সাথে কী পরীক্ষা আসবে, ফেলিং সলিউশন, ফেলিং রিয়েজেন্ট। ফেলিং রিয়েজেন্ট কি সেটার ডেফিনেশন আমার বই দেখে লিখতে হবে, কারণ আমার মাথায় থাকে না। ঠিক আছে, ইন্টারও থাকতো না, এখনও থাকে না। ফেলিং দ্রবণ হচ্ছে তোমার 5% কপার সালফেট, খেয়াল করো 5% কপার সালফেট, এটা কিন্তু তোমাদের হাজার নাক্সারের বই থেকে পড়াইতেছি। 5% কপার সালফেট, কপার সালফেট এবং 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মিশ্রিত সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এই সোডিয়াম পটাশিয়াম টার্টারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার রুচিলি লবণ। সেটা কি বলা হয়, এটা মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। রুচিলি লবণ এর সম আয়তন দ্রবণের মিশ্রণ, ঠিক আছে। কি বললাম, কপার সালফেট আর কি, কপার সালফেটের কি আয়ন হিসেবে থাকে, কপার হাইড্রোক্সাইড, কি জানি আমি, লাইন টেন খুঁজতে দিতে পাই না। ফেলিং দ্রবণ টার্টারেট আয়ন জটিল ডাইটার্টারেটও কিউপ্রেট আয়ন রূপে থাকে। আচ্ছা ঠিক আছে, ওইটা পরে পড়াইতেছি। আচ্ছা খেয়াল করে রাখো এই জিনিসটা, আগে ডেফিনেশনটা লিখানো তোমরা খাতার মধ্যে লিখানো, তারপরে এটা পুরোটা করতেছি। খেয়াল করো, 5% কপার সালফেট, কপার সালফেট তো তোমরা চিনো তাই না, কপার সালফেট হচ্ছে CuSO4, এটা কত পার্সেন্ট, 5%। এর সাথে কি নিতে হবে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, প্লাস 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু সময় আয়তন দ্রবণের মিশ্রণ, সো দুইটার আয়তনই সমান। সো তুমি নিলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নাও তাহলে কি প্রোডাকশন হবে, তাহলে প্রোডাকশন হবে হচ্ছে তোমার Cu, খেয়াল করো Cu দেন OH2
কারণ এখানে যদি দুই ছিল COH2 প্লাস Na2SO4 প্লাস কি উৎপন্ন হবে Na2SO4, আর এটা হচ্ছে তোমার সলিড। এটা কি রঙের জানি, এটা একটা রং আছে, ও আচ্ছা এটা হচ্ছে তোমার নীল রঙের, সরি CO2 প্লাস, এটা পড়ে আসছে তো আমরা 9-10-এ, যে CO2 প্লাস এটা হচ্ছে তোমার নীল রং, ঠিক আছে। আর CuG1 প্লাস যেটা আছে কিউ প্লাস আয়ন, এটা যে অধক্ষেপ দেয় সেটা হচ্ছে তোমার লালচে রং, লালচে রং, ঠিক আছে, সেটা হচ্ছে কি লালচে রং। এখন খেয়াল করো CuSO4 প্লাস NaOH, COH2 প্লাস Na2SO4, এটা হচ্ছে সলিড, ওইটা হচ্ছে কি অ্যাকুয়াস। এটা হচ্ছে কি ইয়া দিব, নীল এটা দেবো, কারণ কপার নর্মালি CO2 প্লাস যেটা আছে সেটা নর্মালি নীল ইয়া দেয়। এখন যেটা করব সেটা হচ্ছে তার সাথে কি করব, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। আর সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কি সেটা আমরা কীভাবে বুঝবো? টার্টারেট হচ্ছে এটা একটা লবণ, দেখো রুচিলি লবণ। সো এই লবণে যাওয়ার আগে আমাদের অ্যাসিডটাকে দেখতে হবে। ইনিশিয়ালি আমাদের দেখতে হবে যে টার্টারিক অ্যাসিড কোনটা। টার্টারিক অ্যাসিড হচ্ছে ভাই ইজি, খেয়াল করো COOH, দেন CHOH, দেন CHOH, দেন COOH, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড গেলে এরকম কয়েকটা অ্যাসিড তোমাদের মাথায় রাখতে হবে, যেমন এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, COOH তার সাথে COOH, অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। এটা কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। সো এই টার্টারিক অ্যাসিডের অ্যাসিডিটি যে সে শো করবে কোনগুলা দ্বারা শো করবে? COOH এর হাইড্রোজেন গ্রুপ দ্বারা, সেটাকে সে H+ হিসেবে রিলিজ করবে, তাই না? তাই এই কারণে তো সেই অ্যাসিড। এখন এটাকে যদি H+টাকে যদি সরাই যদি এখানে আমরা একটা ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, একটা জায়গায় কলাম সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত আর একটা জায়গায় কলাম পটাশিয়াম দ্বারা প্রতিস্থাপিত, তাহলে এটা একটা লবণ হয়ে গেল। কারণ লবণের ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি যে কোনো একটা ধাতুর কোনো একটা অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা কি করি ধাতু দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে আমরা যেই প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হচ্ছে এক ধরনের লবণ। তাহলে এটা এখন একটা লবণ হয়ে গেল এবং লবণটার নাম হবে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রুচিলি লবণ। সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা কি রুচিলি লবণ। এখন তোমাদের হাজারিনাক স্যারের বই এটা কীভাবে লিখছে খেয়াল করো, সোডিয়াম পটাশিয়াম অর্থাৎ CuOH2 সাথে আমরা বিক্রিয়া করাইতেছি, তোমার CuOH2 সাথে বিক্রিয়া করতেছি সোডিয়াম, দেন পটাশিয়াম, দেন খেয়াল করো সোডিয়াম পটাশিয়াম, এই কার্বন কয়টা? 1 2 3 4টা, তো C4 হাইড্রোজেন কয়টা? 1 2 3 4টা, H4 হাইড্রোজেন 4টাই তো নাকি, 1 2 3 4, আর O 1 2 3 4 5 6টা O6। সো এটা লিখছে তোমাদের হাজারিনাক স্যারের বই। সো এটা তো তারপরে এটা বিক্রিয়া করে কি করবে? এটা হচ্ছে তোমার ডাইটার্টারিটো, কি জানি ডাইটার্টারিটো কি হ্যান তেন একটা ইয়া উৎপন্ন যেটা করবে সেটা হচ্ছে খেয়াল করো, এখান দিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখান থেকে তুমি হচ্ছে একটা সোডিয়ামকে উঠাই দিবা, এগেন একটা পটাশিয়ামকে আনবা, তো এইখানে হচ্ছে 2টা পটাশিয়াম হয়ে গেল। 2টা পটাশিয়াম হয়ে যাওয়ার পরে এটাকে যেটা আছে সেটা হচ্ছে তুমি 2টা বানাই দিবা, C4H4O6, সেটা কি করবা তুমি 2টা বানাই দিবা হচ্ছে C4H4O6, সরি এটা একটা জটিল ইয়া গঠন করবে, অর্থাৎ এইভাবে দিয়ে এখানে কপারকে ঢুকাই দিবা, এখানের কপারকে ঢুকাই দিবা। সো কপারকে ঢুকাই দিয়ে এখানে হচ্ছে তুমি C4H4O6 2 রাখবা, শেষ। এটা হচ্ছে কি একটা তোমার জটিল একটা যৌগ। এখন খেয়াল করো এদিকে কপারটা কিন্তু দ্রবণীয় অবস্থায় আছে, কারণ জটিল যৌগ হিসাবে যখন সে ঢুকছে তখনই সে দ্রবণীয় হয়ে গেছে। জটিল যৌগের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তারা হচ্ছে দ্রবণীয় অবস্থায় থাকে। সো এটা হচ্ছে তোমার অ্যাকুয়াস, এটা কি ছিল ভাই? সলিড। এবং এটা কোন বর্ণের ছিল? নীল বর্ণের ছিল, ব্লু বর্ণের। এখন দেখো মেন কথা হচ্ছে এইখানে এই পুরাটাই হচ্ছে তোমার মোটামুটি ফেলিং সলিউশন বা ফেলিং দ্রবণ। তাহলে ফেলিং সলিউশন কি? কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সো এখন খেয়াল করো এইটার মিশ্রণটাই হচ্ছে একটা ফেলিং দ্রবণ। বাট বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে হচ্ছে CuOH2 আর NaOH, তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমি বলি এদিকে যে CuOH2 প্রোডাকশন হয়েছে সেই CuOH2 এর সম্পূর্ণটাই এখানে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের সাথে তোমার বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। এটার কিছুটা অবশিষ্ট সিউ রয়ে গেছে, অর্থাৎ CuOH2 কিছুটা অবশিষ্ট আকারে থাইকা যাবে। যখন বিক্রিয়া করবো তখন CuOH2 কিছুটা অবশিষ্ট আকারে থাইকা যাবে। অবশিষ্ট যে CuOH2 থাইকা যাবে সেটা কিন্তু সলিড আকারে থাকবে, অর্থাৎ অধক্ষেপ আকারে থাকবে, নীল বর্ণের আকারে থাকবে, কিন্তু বেশিরভাগ সিওই
সে কি করলো, একটা জটিল যৌগ গঠন করছে যেখানে সে দ্রবীভূত হয়ে গেছে, দ্রবীভূত অবস্থায় আছে। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অবশিষ্ট CuOH2, অবশিষ্ট CuOH2 কি করবে এখন, অবশিষ্ট CuOH2 এখন কার সাথে বিক্রিয়া করবে, ফিলিং দ্রবণ কার সাথে বিক্রিয়া করতে পারে, এলিফেটিক, অনলি এলিফেটিক, অনলি এলিফেটিক, এলিফেটিক কার সাথে বিক্রিয়া করবে, তোমার এলিফেটিক এলডিহাইডের সাথে বিক্রিয়া করবে, অনলি এলিফেটিক এলডিহাইডের সাথে সে বিক্রিয়া করবে। তাহলে একটা এলিফেটিক এলডিহাইড দাও, এলিফেটিক এলডিহাইড কি দিবা, ধরো তুমি এলিফেটিক এলডিহাইড দিলা CH3CHO, CH3CHO প্লাস, প্লাস তুমি দিলা হচ্ছে এখানে কারা বিক্রিয়া অংশগ্রহণ করবে, অবশিষ্ট যে CuOH2 আছে, CuOH2, আর এটার যে মিডিয়ামে আমরা নিতেছি সেই মিডিয়ামটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মিডিয়াম। সো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি দিয়ে রাখলা। এখানেও আগের মতো সেম টাইপের কাহিনী ঘটবে, সেম টাইপের কাহিনী, খেয়াল করো, একটা জারণ ঘটবে আর একটা হচ্ছে তোমার বিজারণ ঘটবে, সোজা কথা। তাহলে এটার যদি জারণ ঘটে, এলডিহাইডের যদি জারণ ঘটে, তাহলে সেটা কি হয়, নর্মালি সেটা হয় হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড। তো কার্বক্সিলিক অ্যাসিড যদি আমরা লিখতে চাই CH3COOH, বাট সেই COOH থাকবে না, কেন থাকবে না, কারণ এই CH3COOH যখন প্রোডাকশন হলো তখন সে যখন NaOH এর সাথে বিক্রিয়া করবে, এটা ক্ষার, এটা অ্যাসিড, তাহলে সে কি প্রোডাকশন করে ফেলবে, লবণ। খেয়াল করো এখানে CH3COHও এটার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে, সে তার জারণ হয়েছে, তার জারণ হয়েছে CH3COOH সে প্রোডাকশন করলো, কিন্তু এখানে তো আরও NaOH রয়ে গেল, তখন যেটা করবে CH3COOH এই NaOH এর সাথে বিক্রিয়া করে, আচ্ছা এটাকে আমরা নেক্সট স্টেপে লিখি, এদিকে প্লাস NaOH আমরা দিয়ে রাখি, প্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে, প্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে, এখানে দেখো Cu এর যোজনী কত, Cu এর যোজনী হচ্ছে তোমার, Cu যোজনী হচ্ছে 2+, অর্থাৎ এটার জারণ মান হচ্ছে কত তোমার 2। এখন যেটা হবে সেটা হচ্ছে এটার বিজারণ ঘটবে, তো এটার বিজারণ ঘটলে জারণ মান কমে যাবে, অর্থাৎ Cu+1 হয়ে যাবে। তো +1 হয়ে গিয়ে সেটা হচ্ছে Q+ অক্সাইড, অর্থাৎ Q+ অক্সাইড, Q+ অক্সাইড। এখানে দেখো Cu এর জারণ মান হচ্ছে Cu এর জারণ মান হচ্ছে +1, কেন +1, এটাকে x ধরো, 2x মাইনাস অক্সিজেনের জারণ মান 2 ইকুয়ালস টু কত 0, দ্যাট মিনস 2x ইকুয়ালস টু -2, দ্যাট মিনস x ইকুয়ালস টু +2, সুতরাং x ইকুয়ালস টু 2/2 এবং +1। সো এদিকে বোঝা যায় যে এখানে যেহেতু জারণ সংখ্যা যেহেতু কমে গেছে, সো এখানে কি করছে, বিজারণ করছে, সো এখানে Cu2, এবং এখানে যে Cu2 আসছে সেখানে Cu কপারের যে আয়নটা, সেই আয়নটা হচ্ছে +1, এবং আমি আগেই বলছি যে +1 হলে সেটা হচ্ছে তোমার লালচে বর্ণ দিবে, লালচে বর্ণ দিবে, সেটা কি বর্ণ দিবে, লালচে বর্ণ দিবে, লাল কালার থাকতে অন্য কিছু কি লালচে বর্ণ দিবে। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখো একটা অ্যাসিড বেস রিয়াকশন ঘটবে, অ্যান্ড অ্যাসিড বেস রিয়াকশন যখন এখানে ঘটবে তখন এখানে যেটা হবে সেটা হচ্ছে CH3COONA প্লাস H2O প্রোডাকশন হবে, অর্থাৎ একটা লবণ প্লাস পানি প্রোডাকশন হবে, অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে CH3COONA প্লাস এখানে পাবো হচ্ছে আমরা H2O। এটার কি পদক্ষেপ পড়বো, লালচে পদক্ষেপ পড়লো। এটা থেকে আমরা বুঝতে পারলাম যখন রংটা পরিবর্তিত হইলো, নীল থেকে যখন সেটা লাল হইলো, তখন আমরা বুঝবো যে সেখানে একটা এলিফেটিক তোমার কি আছে, এলিফেটিক এলডিহাইড আছে সেখানে, ক্লিয়ার, এলিফেটিক এলডিহাইড আছে। কিন্তু এরোমেটিক এলডিহাইড যদি দাও, এখানে যদি একটা এরোমেটিক এলডিহাইড দাও, যেমন তুমি ধরো যে বেনজালডিহাইড দিলা, বেনজালডিহাইড দিলা, এটা হচ্ছে CHO, এটার সাথে যদি তুমি ফেলিং সলিউশন দাও, ফেলিং রিয়েজেন্ট যদি দাও, তাহলে কোনো টাইপের বিক্রিয়া ঘটবে না, কোনো টাইপের কি ঘটবে না, বিক্রিয়া ঘটবে না, ক্লিয়ার। তাহলে এটাই ছিল হচ্ছে তোমার ফেলিং দ্রবণ আর টলিন বিক্রিয়ক। এই দুইটারে কেন জানি না, না এই দুইটা না, মানে এই লেকচার আমি যা পড়াইছি সবগুলোরে আমি ইন্টারে খুব বেশি ভয় পেতাম, কেন জানি না, এখনও ফেলিং দ্রবণের যে তোমার ডেফিনেশন, সেই ডেফিনেশন মুখস্থ রাখতে পারি নাই, টলিন বিক্রিয়কের ডেফিনেশন মুখস্থ রাখতে পারি নাই, ঠিক আছে, আই ডোন্ট নো হয়, ঠিক আছে। বাট এখন আশা করি তোমাদেরকে যেভাবে বুঝাইছি তোমাদের অন্তত মাথায় থাকবে যে মানে কোনটা কীভাবে কাজটা করতে হবে, কীভাবে রিয়াকশনটা লিখতে হবে, ক্লিয়ার। সো এই জিনিসটা তোমাদের মাথায় থাকবে। আজকে লেকচার এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।